আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দ্রাব্যতা। তো দ্রাব্যতা বা সলিবিলিটি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো দ্রাব্যতা পড়ার আগে আমাদের হচ্ছে দ্রবণ, দ্রব, দ্রাবক সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তো দ্রবণ, দ্রবণ সমান সমান হচ্ছে দ্রব প্লাস দ্রাবক। দ্রব প্লাস দ্রাবক হচ্ছে দ্রবণ। তো এখান থেকে আমরা ইচ্ছা করলে দ্রাবক, দ্রাবক সমান সমান লিখতে পারি দ্রবণ মাইনাস দ্রব। আচ্ছা, আহ যদি এরকম হয় যে কোনো একটা পাত্রের দ্রবণ হচ্ছে এম, ক্যাপিটাল এম, এবং দ্রব হচ্ছে স্মল এম, তাহলে এখান থেকে দ্রাবক সমান সমান আমরা লিখতে পারবো ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এটা লিখার একটা কারণ আছে, এটা আমরা একটু পরে আলোচনা করব। তো আমরা আসি এবার দ্রবণে। দ্রবণ, তো এই দ্রবণ গুলা হচ্ছে কয়েক প্রকার। তো প্রথমত হচ্ছে যে অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ, এটাকে বলা হয় অসম্পৃক্ত দ্রবণ। আর একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। আর একটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। তো এই দ্রবণ হচ্ছে তিন প্রকার। অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড সলিউশন বলা হয়, অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ যেটাকে বলা হয় স্যাচুরেটেড সলিউশন। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, স্যাচুরেটেড সলিউশন, অতিরিক্ত, অতিপৃক্ত দ্রবণ বা ওভার স্যাচুরেটেড সলিউশন। অসম্পৃক্ত দ্রবণ, আচ্ছা, দ্রবণ তো আমরা জানি যে কোন একটা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে আহ কোন একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক আছে, এর মধ্যে হচ্ছে আমি যদি কোনো একটা দ্রব্য যুক্ত করি, যদি যুক্ত করি তখন যে জিনিসটা হয় সেটাকে বলা হয় দ্রবণ। তো দ্রাবকের মধ্যে দ্রব্য যুক্ত করলে দ্রবণ হয়। এখন প্রতিটা দ্রাবকের একটা নির্দিষ্ট পরিমাণ ধারণ ক্ষমতা থাকে। একটা দ্রবণের এক্সাম্পল যদি দেখি, আমি যদি হচ্ছে পানির মধ্যে যদি লবণ মিক্স করি, তখন এইখানে আমার একটা দ্রবণ তৈরি হবে। তো এইখানে পানিটা হচ্ছে একটা দ্রাবক আর লবণটা হচ্ছে দ্রব। তো পানি এবং লবণ মেশানোর পরে যেটা হবে সেটা হচ্ছে একটা দ্রবণ। এখন এই প্রতিটা দ্রাবকের এই দ্রব ধারণের একটা নির্দিষ্ট ক্ষমতা থাকে। তো ধারণ ক্ষমতা, প্রতিটা দ্রাবকের দ্রব ধারণের একটা ক্ষমতা থাকে যেটা হচ্ছে ধারণ ক্ষমতা, এবং এই ধারণ ক্ষমতা ডিপেন্ড করে হচ্ছে তাপমাত্রার উপর। তাপমাত্রার উপর, যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবকেই ধারণ করতে পারে। এখন অসম্পৃক্ত দ্রবণটা হচ্ছে ধারণ ক্ষমতার তুলনায় কম পরিমাণ যদি দ্রব থাকে, ধারণ ক্ষমতার তুলনায় কম পরিমাণ দ্রব যদি কোন একটা দ্রাবকের মধ্যে থাকে, তখন যে দ্রবণটা হবে এটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। আর সম্পৃক্ত দ্রবণটা হচ্ছে যে ধারণ ক্ষমতা যতটুকু আছে, তো ধারণ ক্ষমতার সমপরিমাণ যদি থাকে, ধারণ ক্ষমতার সমপরিমাণ বা সমান দ্রব যদি কোনো একটা দ্রাবকের দ্রবীভূত থাকে, তখন এটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ। আর অতিপৃক্ত দ্রবণ হচ্ছে ধারণ ক্ষমতার তুলনায় বেশি পরিমাণ দ্রব যদি কোনো দ্রাবকে দ্রবীভূত থাকে, তখন এটাকে অতিপৃক্ত দ্রবণ বলা হয়। একটা এক্সাম্পল দিয়ে আমি এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। একটা নির্দিষ্ট তাপমাত্রা আমি ধরে নিলাম যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা চিন্তা করব। তো এইখানে ধরলাম যে 100 মিলিলিটার পানি আছে, 100 মিলিলিটার পানি আছে। এখন আমি ধরে নিলাম যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই 100 ml পানির মধ্যে 100 ml পানির মধ্যে
40 গ্রাম লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হইতে পারে, মানে ধারণ করতে পারে। 100 ml পানি 40 গ্রাম সোডিয়াম ক্লোরাইড লবণ ধারণ করতে পারে। এখন আমি বাইরে থেকে 100 ml পানির মধ্যে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যুক্ত করলাম, তখন এখানে যে দ্রবণটা হবে, আমি 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যুক্ত করেছি, তখন এইখানে যে দ্রবণটা হবে, তখন এই দ্রবণটাকে আমি বলবো অসম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ ধারণ ক্ষমতার তুলনায় কম আছে। এই 100 ml পানি 40 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ধারণ করতে পারে, আমি এর মধ্যে 40 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিছি, তখন যে দ্রবণটা হবে এটাকে আমি বলবো সম্পৃক্ত দ্রবণ। আর এইখানে ধারণ করতে পারে 40 গ্রাম, বাট আমি ধরো এর মধ্যে 50 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যুক্ত করলাম, তখন আমার এইখানে যে দ্রবণটা হবে এটাকে বলা হবে অতিপৃক্ত দ্রবণ। এবং অতিপৃক্ত নাম থেকে বোঝা যায় অতিরিক্ত পরিমাণ আছে, অতিপৃক্ত দ্রবণ। এবং এই যে অতিরিক্ত 10 গ্রাম ধারণ করতে পারতো 40 গ্রাম, বাট আমি যুক্ত করেছি 50 গ্রাম। সো এই যে অতিরিক্ত 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, তখন এই অতিরিক্ত 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এখানে অদক্ষেপ আকারে নিচে জমা হবে, অদক্ষেপ পড়বে। তো অতিপৃক্ত দ্রবণ যেগুলো আছে, এই অতিপৃক্ত দ্রবণ গুলাতে আমার অদক্ষেপ পড়ে। তো এখান থেকে এই জিনিসটা মাথায় রাখবো। সো দ্রবণ হচ্ছে 3 প্রকার: অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ আর একটা অতিপৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণটা হচ্ছে যে দ্রাবকে ধারণ ক্ষমতার তুলনায় কম পরিমাণ দ্রব্য থাকলে তখন এটাকে আমি বলতেছি অসম্পৃক্ত দ্রবণ। আর যদি হচ্ছে যতটুকু ধারণ ক্ষমতা ঠিক ততটুকু পরিমাণে থাকে তখন এটাকে বলি সম্পৃক্ত দ্রবণ। আর ধারণ ক্ষমতার তুলনায় বেশি পরিমাণ থাকলে তখন এটাকে বলি অতিপৃক্ত দ্রবণ। তো এইখান থেকে আমাদের যেটা মাথায় রাখতে হবে, দ্রাব্যতা পড়ার সময় আমাদেরকে মনে রাখতে হবে সম্পৃক্ত দ্রবণের কথা। সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন। তো সম্পৃক্ত দ্রবণটা হচ্ছে ধারণ ক্ষমতা সমান, ধারণ ক্ষমতা অর্থাৎ আমার যতটুকু দ্রব্য ধারণ করতে পারে ধারণ ক্ষমতার সমান পরিমাণে দ্রাবকে দ্রবীভূত থাকবে। এটি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এখন আসি দ্রাব্যতা বা সলিউবিলিটি। সলিবিলিটি, দ্রাব্যতা বা সলিবিলিটি, এই বিষয়টা কি? দ্রাব্যতা বা সলিবিলিটি এর ডেফিনেশনটা হচ্ছে, অবশ্যই এটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় হবে। একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকের মধ্যে, প্রতি 100 গ্রাম দ্রাবকের মধ্যে ঠিক যতটুকু পরিমাণে দ্রব যুক্ত করলে এই দ্রবণটা সম্পৃক্ত হয়ে যায়, ওই পরিমাণ দ্রবকে ওই দ্রাবকের জন্য দ্রাব্যতা বলা হবে। 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব যুক্ত করলে দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ হবে, সম্পৃক্ত দ্রবণ হবে, ওই পরিমাণ দ্রবকে আমরা হচ্ছে ওই দ্রাবকে ওই তাপমাত্রায় দ্রাব্যতা বলবো। তাহলে দ্রাব্যতাটা হবে একটা নির্দিষ্ট তাপমাত্রায়। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রাতে, প্রতিটা নির্দিষ্ট তাপমাত্রাতে হবে আমার এইখানে যে দ্রাবক থাকবে এই দ্রাবকের পরিমাণটা হবে 100 গ্রাম। তার মানে 100 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রাব্যতা প্রতি 100 গ্রামে হিসাব করা হয়। 100 গ্রাম দ্রাবকের মধ্যে ঠিক যতটুকু পরিমাণে দ্রব যুক্ত করলে দ্রাবকের মধ্যে দ্রব যুক্ত করলে দ্রবণ হয়, ওই দ্রবণটা যদি সম্পৃক্ত হয়, এক কথায় যদি বলি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 100 গ্রাম দ্রাবকের মধ্যে যতটুকু দ্রব প্রয়োজন হবে সেটাই হবে দ্রাব্যতা। আমি যদি বলি 100 গ্রাম দ্রাবকে 25 গ্রাম দ্রব যুক্ত করা হলে দ্রবণটা সম্পৃক্ত হয়ে যায়, দ্রবণটি সম্পৃক্ত হয়, তখন আমি এই 25 কে দ্রাব্যতা বলবো। আমি বলবো
এই যোগের বা হচ্ছে এই তাপমাত্রাতে দ্রাব্যতা হচ্ছে, এই দ্রবের দ্রাব্যতা হচ্ছে 25। তো আমি যদি এইরকম বলি যে কোন একটা দ্রবের দ্রাব্যতা হচ্ছে, দ্রাব্যতা 40, এই কথাটা বলতে কি বোঝায়? এই কথাটা বলতে বোঝায় যে স্থির তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে এই 40 গ্রাম দ্রব 40 গ্রাম মিশানো হলে দ্রবণটি সম্পৃক্ত হয়। অর্থাৎ 100 গ্রাম দ্রাবকে 40 গ্রাম দ্রব যুক্ত করা হলে দ্রবণটি সম্পৃক্ত হয়ে যায়। এটাই হচ্ছে দ্রাব্যতা 40। এটা হচ্ছে গ্রামে দ্রাব্যতার ডেফিনেশন। আচ্ছা, তো আমরা এইখান থেকে দ্রাব্যতার একটা ইকুয়েশন বের করতে পারি। সেটা হচ্ছে যে দ্রবণকে যদি আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করি, দ্রবণকে ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করলাম এবং দ্রব হচ্ছে স্মল এম, তাহলে আমরা দ্রাবক সমান সমান লিখতে পারবো ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। সো আমরা লিখতে পারি যে ক্যাপিটাল এম মাইনাস এম, আমি যদি এগুলাকে গ্রাম হিসাব করি, গ্রাম দ্রাবকে দ্রব আছে স্মল এম গ্রাম, সুতরাং 1 গ্রাম দ্রাবকে দ্রব আছে স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস এম গ্রাম। সুতরাং 100 গ্রাম দ্রাবকে দ্রব আছে স্মল এম ডিভাইডেড বাই এম মাইনাস স্মল এম ইন্টু 100। সো 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব থাকে সেটাই হচ্ছে কি দ্রাব্যতা, এবং আমি এখানে ধরে নিলাম যে এটা সম্পৃক্ত হয়ে গেছে। সো দ্রাব্যতাকে এস বা সলিবিলিটি এটা দিয়ে প্রকাশ করা হয়। সো এস ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস এম ইন্টু 100। সো এটা হচ্ছে দ্রাব্যতার ইকুয়েশন। সো আমরা এখান থেকে দ্রাব্যতার একটা ইকুয়েশন শিখলাম, সেটা হচ্ছে দ্রাব্যতা এস ইকুয়ালস টু স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু 100, যেখানে এস হচ্ছে দ্রাব্যতা, স্মল এম হচ্ছে দ্রব, আর ক্যাপিটাল এম হচ্ছে দ্রবণ। ক্যাপিটাল এম হচ্ছে দ্রবণ, এম হচ্ছে স্মল এম হচ্ছে দ্রব, আর এটা 100তে হিসাব করা হয়। সো এটা হচ্ছে দ্রাব্যতার ফর্মুলা। এখন যদি গ্রাম এককে দ্রাব্যতার একক বের করি, গ্রাম এককে দ্রাব্যতার একক হচ্ছে নেই, একক নেই। কোন এককে? গ্রাম এককে। গ্রাম এককে দ্রাব্যতার একক নেই। কেন? কারণ এম এম এটা দ্রবের একক গ্রাম, আর দ্রাবক এটা হচ্ছে গ্রাম। সো গ্রাম গ্রাম কাটা গেলে আলটিমেটলি কোনো একক থাকে না। সো গ্রাম এককে দ্রাব্যতার কোনো একক নেই। তো ঘনমাত্রা এককে দ্রাব্যতার একটা একক আছে, যেমন হচ্ছে আধুনিক সংজ্ঞা অনুযায়ী হিসাব করা হয় এইভাবে যে দ্রবণে প্রতি লিটার দ্রাবকে যদি আমি বলি, প্রতি লিটার দ্রাবকে যদি বলি, প্রতি লিটারে যত মোল দ্রবীভূত হয়ে
দ্রবণটি সম্পৃক্ত করে, সম্পৃক্ত দ্রবণ তৈরি করে ওই পরিমাণ পদার্থকে ওই দ্রবের দ্রাব্যতা বলে। তো এখানে হিসাবটা করা হয়, দ্রাবকটাকে হিসাব করা হয় লিটারে এবং দ্রবটাকে হিসাব করা হয় মোলে। তো সেই হিসাবে আমরা যদি হচ্ছে ঘনমাত্রা এককে দ্রাব্যতা একক বের করি, তাহলে এককটা আসবে স্মল এম, এর একক যদি হয় মোল, এবং দ্রাবক ক্যাপিটাল এম মাইনাস এম, এটা তো হচ্ছে দ্রাবক, এই দ্রাবকের একককে যদি আমরা বলি লিটার, সো আলটিমেটলি এখানে এককটা আসবে মোল পার লিটার। সো গ্রাম ইয়েতে ঘনমাত্রা এককে বা মোল পার লিটার এককে দ্রাব্যতা একক হচ্ছে মোল পার লিটার, বা এটাকে ক্যাপিটাল এম দিয়েও প্রকাশ করা হয়, ক্যাপিটাল এম। এই এমটা কিন্তু দ্রবণ, কিন্তু এখানে এই মোল পার লিটারকে অনেক জায়গায় ক্যাপিটাল এম দিয়েও লেখা হয়। তো দ্রাব্যতার একক হচ্ছে দুইটা, প্রথমত হচ্ছে গ্রাম এককে একক নাই এটা, আর একটা হচ্ছে মোল পার লিটার। তো আমি যদি বলি যে কোনো একটা দ্রবণের দ্রাব্যতা হচ্ছে 5 মোল পার লিটার, কোন একটা যৌগের দ্রাব্যতা হচ্ছে, কোন একটা যৌগের দ্রাব্যতা হচ্ছে 5 মোল পার লিটার, এর মানে হচ্ছে যে 1 লিটার দ্রাবকে 5 মোল দ্রব্য যুক্ত করা হলেই ওই দ্রবণটা কি হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়, সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। এইখান থেকে আমরা হচ্ছে কিছু বেসিক জিনিস জানবো, সেটা হচ্ছে দ্রবণীয়তা, মানে কোন যৌগগুলা কোন দ্রাবকে কোন দ্রবগুলা দ্রবীভূত হয়। আমরা এখান থেকে যে জিনিসটা মাথায় রাখবো, লাইক ডিজলভস লাইক, এটা যদি আমরা মনে রাখি তাহলে আশা করি আমরা বিষয়টা বুঝতে পারবো। লাইক ডিজলভস লাইক মানে হচ্ছে সমধর্মী পদার্থ সমধর্মী পদার্থে দ্রবীভূত হবে, তার মানে জৈব যৌগগুলা জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, অজৈব যৌগগুলা অজৈব দ্রাবকে দ্রবীভূত হয়, পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবীভূত হয়, অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়। কিন্তু এই জৈব যৌগগুলা অজৈব দ্রাবকে দ্রবীভূত হবে না। সিমিলারলি অজৈব যৌগগুলা জৈব দ্রাবকেও দ্রবীভূত হবে না। সিমিলারলি পোলার যৌগগুলা অপোলার দ্রাবকে এবং অপোলার যৌগগুলা পোলার দ্রাবকে দ্রবীভূত হবে না। এখান থেকে আমরা এটা একটু মাথায় রাখবো। এখানে কিছু এমসিকিউ টাইপের খুব ছোটখাটো কিছু কোশ্চেন আছে। প্রশ্নটা হচ্ছে যে 150 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 150 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে। 150 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে, এই যৌগের দ্রাব্যতা কত? তো দ্রাব্যতা আমরা জানি, দ্রাব্যতা হচ্ছে বের করার ফর্মুলা হচ্ছে এস এস ইকুয়ালস টু স্মল এম ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইনটু 100, এটা হচ্ছে দ্রাব্যতার একক, দ্রাব্যতা ফর্মুলা। তো এখন যদি আমরা একটু খেয়াল করি যে এই প্রশ্নে দেয়া আছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ দ্রবণ হচ্ছে 150 গ্রাম, তাহলে আমরা লিখতে পারি দ্রবণ ক্যাপিটাল এম ইকুয়ালস টু হচ্ছে 150, আর দ্রব স্মল এম বলা আছে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যুক্ত দ্রবীভূত আছে, তার মানে এই 30 গ্রামটা হচ্ছে দ্রব। সো 30, সো ফর্মুলা অনুযায়ী S ইকুয়ালস টু 30 ডিভাইডেড বাই 50 মাইনাস 30 ইন্টু 100, আমরা জানি দ্রাব্যতা 100 এ হিসাব করা হয়। সো এখানে আসবে 1/4, মানে আসবে 25।
সো ক্যালকুলেশন করলে আমাদের আসবে 25। আর আমরা জানি গ্রাম এককে দ্রাব্যতার কোনো একক নাই, সো এখানে দ্রাব্যতা হচ্ছে 25। এটাই অ্যান্সার। এবার আসি যে দ্রাব্যতা আসলে কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে। দ্রাব্যতা কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে? তো দ্রাব্যতা নির্ভর করে এক হচ্ছে দ্রাবকের উপর, দ্বিতীয়ত হচ্ছে দ্রবের উপর, আর একটা হচ্ছে তাপমাত্রার উপর। আহ দ্রাব্যতা নির্ভর করে দ্রাবকের উপর। দ্রাবকের উপর মানে হচ্ছে ভিন্ন ভিন্ন দ্রাবকে দ্রাব্যতাও ভিন্ন ভিন্ন হবে। যেমন ধরি এখানে দুইটা পাত্র আছে, তো এইখানে 100 গ্রাম পানি আছে, আর এইখানে এই পাত্রে 100 গ্রাম ইথানল আছে। তো আমি ধরে নিলাম যে এখানে আমাদের তাপমাত্রাটা হচ্ছে ফিক্সড 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এইখানে পানি হচ্ছে দ্রাবক, আর এই পাত্রে পানি ইথানল হচ্ছে দ্রাবক। তো দেখা যাবে এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই 100 গ্রাম পানির মধ্যে আমি যদি 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যুক্ত করি, তখন এই দ্রবণটা সম্পৃক্ত হয়ে যায়। তার মানে এই পাত্রে দ্রাব্যতা হচ্ছে 30। কিন্তু দেখা যায় ওই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই 100 গ্রাম ইথানলের মধ্যে 40 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যুক্ত করার পর সেটা সম্পৃক্ত হয়ে যায়, সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তার মানে এখানে দ্রাব্যতা হচ্ছে 40। বিষয়টা হচ্ছে যেহেতু এইখানে সোডিয়াম ক্লোরাইড যুক্ত করা হয়েছে, এখানেও সোডিয়াম ক্লোরাইড যুক্ত করা হয়েছে, তারপরও যেহেতু এখানে পানি এবং ইথানল দুইটা আলাদা আলাদা দ্রাবক, তাই আলাদা আলাদা দ্রাবকে বা ভিন্ন ভিন্ন দ্রাবকে দ্রাব্যতাও ভিন্ন ভিন্ন হবে। এরপর যদি আমরা বলি দ্রবের কথা, ভিন্ন ভিন্ন দ্রবের জন্য দ্রাব্যতাও ভিন্ন হবে। আমি দুইটা পাত্র নিলাম, এই দুইটা পাত্রেই আমি হচ্ছে 100 গ্রাম করে পানি নিলাম, অর্থাৎ দুইটা পাত্রে এইখানেও আমার পানি আছে, এইখানেও পানি আছে, দুইটার দ্রাবকই সেম। কিন্তু দেখা যাবে যে এইখানেও 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিলাম, দেখা গেছে যে এখানে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যুক্ত করার পর এটা সম্পৃক্ত হয়ে গেছে, তার মানে এই পাত্রের দ্রাব্যতা হবে 30। কিন্তু এইখানে আমি যদি হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করি, তাহলে দেখা গেছে যে 40 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করার পর এটা সম্পৃক্ত হয়েছে। তার মানে সম্পৃক্ত হতে 40 গ্রাম হাইড্রোক্লোরাইড প্রয়োজন হয়েছে, তার মানে এটার দ্রাব্যতা হচ্ছে 40। তো আমাদের মাথায় রাখতে হবে যে দ্রাব্যতা মানে হচ্ছে দ্রবণটাকে সম্পৃক্ত করতে যতটুকু দ্রব্য লাগে। তো এইখানেও 100 গ্রাম পানি দিছি, এইখানেও 100 গ্রাম পানি দিছি, দেখা গেছে যে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দেওয়ার পরে এই দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেছে, কিন্তু এখানে 40 গ্রাম হাইড্রোক্লোরিক দেওয়ার পরে দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেছে। তো যেহেতু এই দুইটা পাত্রে একই পরিমাণ দ্রাবক আছে, কিন্তু দ্রব যেহেতু ভিন্ন, সোডিয়াম ক্লোরাইড এবং হাইড্রোক্লোরাইড যেহেতু দুইটা ভিন্ন ভিন্ন দ্রব, তাই এটার দ্রাব্যতাও ভিন্ন ভিন্ন হবে। অনেকে কোশ্চেন করে যে সম্পৃক্ত বলতে আসলে কি বোঝায়। সম্পৃক্ত বলতে আসলে বোঝায় যে ধারণ ক্ষমতা যতটুকু ছিল ঠিক ততটুকু পরিমাণে আছে, তার চেয়ে যদি একটু বেশি হয় তখন এটা আসলে অদক্ষেপ পড়বে। তো অদক্ষেপ পড়ার আগ পর্যন্ত যে অবস্থাটা আছে সেটাকে আমরা বলি সম্পৃক্ত অবস্থা। এরপরে দ্রাব্যতা নির্ভর করে হচ্ছে তাপমাত্রার উপর। আমরা বলেছিলাম যে একটা নির্দিষ্ট পরিমাণ
দ্রাবকে এক নির্দিষ্ট পরিমাণ দ্রব্য ধারণ করতে পারে এবং সেটা অবশ্যই একটা নির্দিষ্ট তাপমাত্রাতে হয়। তো তাপমাত্রার সাথে দ্রাব্যতা কিভাবে পরিবর্তন হয় সেটা যদি আমরা খেয়াল করি, আমরা জানি যে সাধারণত দুই ধরনের বিক্রিয়া আছে, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়াগুলো হচ্ছে যে সকল বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। তো তাপ উৎপন্ন হয় যাদের, সেটাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। আর তাপহারী বিক্রিয়া বলা হয় হচ্ছে যেখানে তাপ শোষণ হয়। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় তাপমাত্রা বৃদ্ধি করা হলে দ্রাব্যতা হ্রাস পায় এবং তাপমাত্রা হ্রাস করা হলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করা হলে দ্রাব্যতা বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাস করা হলে দ্রাব্যতা হ্রাস পায়। তো এইখান থেকে হচ্ছে আমরা যদি এরকম একটা গ্রাফ দেখি, যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দ্রাব্যতা, আমরা যদি হচ্ছে এক্স অক্ষ বরাবর বিক্রিয়াগুলোর কথা বলি আর ওয়াই অক্ষ বরাবর যদি দ্রাব্যতা বলি, এক্স অক্ষ বরাবর যদি আমরা বলি হচ্ছে তাপমাত্রা, এদিকে যদি তাপমাত্রা বলি এক্স অক্ষ বরাবর তাপমাত্রা, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় যে তাপমাত্রা বৃদ্ধি করা হলে দ্রাব্যতা হ্রাস পায়, তার মানে নিচের দিকে হবে গ্রাফটা। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাবে যে গ্রাফটা উপরের দিকে উঠবে। অর্থাৎ আমি এখানে যদি দুটো ভিন্ন ভিন্ন এখানে আমি রেড কালার দিয়ে যেটা বোঝাচ্ছি এটা হচ্ছে তাপহারী বিক্রিয়ার জন্য, আর ব্ল্যাক দিয়ে যেটা বোঝাচ্ছি এটা হচ্ছে তাপ উৎপাদী। কারণ হচ্ছে এখান থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে যে তাপমাত্রা যত বৃদ্ধি করব তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। তাপমাত্রা যখন এতটুকু, দ্রাব্যতা তখন এতটুকু। তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় দেখা যাচ্ছে যে দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে। তার মানে এটা হচ্ছে তাপহারী বিক্রিয়ার জন্য গ্রাফ, আর এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য। তো এখানে একটা এক্সেপশন দেখা যায়, যে এক্সেপশন আছে একটা, সেটা হচ্ছে সোডো ক্যালাস, বা হচ্ছে আমরা যেটাকে বলি ডাবল সল্ট, বা আমরা যেটাকে বলি হচ্ছে সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি। তো এই লবণটার ক্ষেত্রে দেখা যায় যে 32.4 ডিগ্রি পর্যন্ত, এই যৌগটার ক্ষেত্রে দেখা যায় 32.4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি করা হলে, তাপমাত্রা যত বৃদ্ধি করা হয় দ্রাব্যতা তত বৃদ্ধি পেতে থাকে। কিন্তু যখনই 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি হয়ে যায়, এরপর তাপমাত্রা বৃদ্ধি করা হলে দ্রাব্যতা হ্রাস পায়। অর্থাৎ এটার ক্ষেত্রে দেখা যায় যে তাপমাত্রা আমি বৃদ্ধি করতেছি, দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে, এরপর তাপমাত্রা বৃদ্ধি করা হলে দ্রাব্যতা হ্রাস পায়। অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে 32.4 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 32 বা 32.4 ডিগ্রি সেলসিয়াসের আগ পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি করা হলে, দ্রাব্যতা বৃদ্ধি পায়। কিন্তু 32.4 ডিগ্রি পরে তাপমাত্রা বৃদ্ধি করা হলে এর দ্রাব্যতা হ্রাস পায়। এর কারণটা হচ্ছে এই ধরনের লবণগুলো, অর্থাৎ যেগুলাতে হচ্ছে পানি যুক্ত থাকে, আর্দ্র লবণ, এই লবণগুলোর ক্ষেত্রে তাপমাত্রা যত বৃদ্ধি করা হয় তখন এরা আসলে তাপহারী বিক্রিয়ার মতো কাজ করে। অর্থাৎ যত তাপ বৃদ্ধি করা হয় এরা তাপ শোষণ করে এবং তাপ শোষণ করে দ্রাব্যতা বৃদ্ধি করে। কিন্তু 32.4 ডিগ্রি সেলসিয়াস যখন হয় এই লবণটার ক্ষেত্রে, তখন এটা সম্পূর্ণ পানি আহ শেষ হয়ে যায়, উড়ে যায়। তো এইখানে শুধুমাত্র থাকে সোডিয়াম সালফেট, এই লবণটা থাকে, শুষ্ক লবণটা থাকে। তখন এটা আসলে তাপ উৎপাদী বিক্রিয়ার মতো কাজ করে। তখন তাপমাত্রা বৃদ্ধি করা হলে এটার দ্রাব্যতা হ্রাস পায়। এই লবণগুলাকে ক্যালাস লবণও বলা হয়। যেমন আমরা যদি এখানে একটু খেয়াল করি, যে ক্যালাস লবণ একই সাথে তাপ উৎপাদী এবং তাপহারী হতে পারে, যেমন সোডিয়াম সালফেট ইন্টু 10 অণু পানি।
এটার ক্ষেত্রে দেখা যায় যে 32°C এর নিচে যতক্ষণ থাকে তাপমাত্রা বৃদ্ধি করার দ্রব্যতা বৃদ্ধি পায়, অর্থাৎ তাপহারীর মতো কাজ করে। যখনই 32.4°C এর বেশি হয়ে যায় তাপমাত্রা, তখনই তাপমাত্রা বৃদ্ধি করা হলে দ্রাব্যতা কমে যায়, এটা অর্থাৎ তাপোৎপাদীর মতো কাজ করে। সো আমরা যদি হচ্ছে এই তিনটা গ্রাফ খেয়াল করি, যে প্রথম গ্রাফটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য, কারণ এখানে তাপমাত্রা বৃদ্ধি করার ফলে দ্রাব্যতা হ্রাস পাচ্ছে। পরেরটা হচ্ছে তাপহারীর জন্য প্রযোজ্য, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করা হলে দ্রাব্যতাও বৃদ্ধি পাচ্ছে। আর ক্যালাস লবণের ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে বাড়বে, তারপর আবার কমে যাবে। এরপর হচ্ছে গ্যাসীয় দ্রব, অর্থাৎ দ্রবটা যদি গ্যাসীয় হয় সেক্ষেত্রে দ্রাব্যতার উপর চাপের একটা প্রভাব আছে। তবে অবশ্যই দ্রবটাকে কি হইতে হবে, গ্যাস হইতে হবে। গ্যাস যদি না হয়, সেটা যদি সলিড বা লিকুইড হয়, সেক্ষেত্রে কিন্তু চাপের প্রভাবটা থাকবে না। আর দ্রবটা যদি গ্যাসিয়াস হয়, সেক্ষেত্রে চাপ বৃদ্ধি করা হলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে, চাপ কমানো হলে দ্রাব্যতা হ্রাস পাবে। শুধুমাত্র গ্যাসীয় পদার্থে চাপের প্রভাবটা লক্ষ্য করা যায়, অন্যান্য দ্রবণে চাপের প্রভাব নেই। যেমন আমি যদি জিজ্ঞেস করি যে 100 গ্রাম পানির মধ্যে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে, এইখানে চাপ 100 গ্রাম পানির মধ্যে 1 অ্যাটমসফিয়ার চাপে 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে। চাপ যদি 4 অ্যাটমসফিয়ার করা হয়, তাহলে এর দ্রাব্যতা বাড়বে নাকি কমবে, এটা হচ্ছে প্রশ্ন। বাড়বে নাকি কমবে, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে যে কোনো অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে। কারণ কি, কারণ হচ্ছে এখানে যে সোডিয়াম ক্লোরাইডটা আছে, এই সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে একটা কঠিন পদার্থ, সো এখানে আসলে চাপের প্রভাব থাকবে না। তো দ্রাব্যতা থেকে আমরা এতটুকু পরিমাণে পড়বো। তো বই থেকে আমরা হচ্ছে যদি একটু রিডিং গুলা দেখে নেই দাগানো বইগুলাতে, এখান থেকে আমরা পড়বো যে অংশগুলো আমাদের দাগানো আছে সেগুলো আমরা পড়ে নিব। দ্রাব্যতা কাকে বলে সেটা পড়বো। এখান থেকে আমরা হচ্ছে এই দ্রাব্যতা নির্ভরশীলতা গুলা পড়বো, দ্রব্যের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি এবং তাপমাত্রা। আমরা এখান থেকে এই যে এক্সেপশনটা পড়বো, সোডিয়াম সালফেট দশম পানি, এটাকে সোলো ক্যালাস বলা হয়। এই ধরনের পদার্থের ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে দ্রাব্যতা বাড়ে, পরে আবার দ্রাব্যতা কমে যায়।